স্নেহের শিক্ষার্থীবৃন্দ, আজকের অনলাইন ক্লাসে স্বাগতম। আমি রাফিউল আজম, প্রভাষক, সেন্ট্রাল উইমেন্স কলেজ। আমরা আজকে পড়ব ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, দ্বিতীয় পত্র, দ্বিতীয় অধ্যায়, দিল্লি সালতানাত যুগ 1206 থেকে 1526 খ্রিস্টাব্দে। আমাদের আজকের পাঠ সুলতান গিয়াসউদ্দিন বলবন। এই পাঠ শেষে তোমরা শিখতে পারবে, তোমরা সুলতান গিয়াসউদ্দিন বলবনের পরিচয় বলতে পারবে, দিল্লি সালতানাত সুদৃঢ়ীকরণে সুলতান গিয়াসউদ্দিন বলবনের কৃতিত্ব বর্ণনা করতে পারবে এবং মঙ্গোল আক্রমণ প্রতিহতকরণে সুলতান গিয়াসউদ্দিন বলবনের গৃহীত পদক্ষেপ সমূহ বর্ণনা করতে পারবে। শুরুতে আমরা জানব সুলতান গিয়াসউদ্দিন বলবনের পরিচিতি। গিয়াসউদ্দিন বলবন তার প্রকৃত নাম ছিল না, তার প্রকৃত নাম ছিল বাহাউদ্দিন। তিনি 1266 খ্রিস্টাব্দে দিল্লি সালতানাতের সিংহাসনে আরোহণ করেন। তিনি ছিলেন মামলুক বংশের একজন সুলতান। সিংহাসনে আরোহণের সময় তার বয়স ছিল 60 বছর এবং সিংহাসনে আরোহণের সময় তিনি উপাধি ধারণ করেন গিয়াসউদ্দিন বলবন। এর আগে সালতানাতে কর্মরত থাকা অবস্থায় তার আরেকটি উপাধি ছিল, এটি হল উলুগ খান। তিনি 1287 খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন এবং মোট 21 বছর দিল্লি সালতানাতে সিংহাসনে অধিষ্ঠিত হয়ে তিনি দিল্লি সালতানাত শাসন করেন। তার প্রাথমিক জীবন শুরু হয় সামান্য একজন কৃতদাস হিসেবে। পরবর্তীতে স্বীয় যোগ্যতা বলে পূর্ববর্তী সুলতান ইলতুৎমিশের গঠিত 40 চক্রের অন্যতম একজন সদস্য হিসেবে তিনি মনোনীত হন। তার সময়ে তার পূর্ববর্তী শাসক নাসির উদ্দিনের কাছে তিনি নিজের মেয়ের বিবাহ দেন। সেই সূত্রে তিনি ছিলেন পূর্ববর্তী সুলতান নাসির উদ্দিনের শ্বশুর। নাসির উদ্দিন নিঃসন্তান থাকায় শেষ বয়সে তিনি তার শ্বশুর গিয়াসউদ্দিন বলবনকে সিংহাসনের জন্য মনোনীত করে যান এবং এই মনোনয়ন অনুসারেই 1266 খ্রিস্টাব্দে তিনি দিল্লি সালতানাতের সিংহাসনে আরোহণ করেন। দিল্লি সালতানাত সুদৃঢ়ীকরণে সুলতান গিয়াসউদ্দিন বলবন বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছিলেন। তন্মধ্যে গুরুত্বপূর্ণ কয়েকটি পদক্ষেপ আজকে আমরা আলোচনা করব। শুরুতেই ছিল রাজতন্ত্র ও সুলতানের মর্যাদা বৃদ্ধিতে তিনি যে পদক্ষেপগুলো গ্রহণ করেছিলেন। তিনি সামরিক বাহিনী পুনর্গঠন করেছিলেন। ইলতুৎমিশের সময় প্রতিষ্ঠিত 40 চক্রকে তিনি দমন করতে সমর্থ হয়েছিলেন। তার সময়ে দিল্লি সালতানাতের জন্য হুমকি স্বরূপ মঙ্গোলদের আক্রমণ তিনি প্রতিহত করেছিলেন সফলভাবে এবং সর্বোপরি রক্তপাত ও কঠোর নীতি গ্রহণের মাধ্যমে তিনি দিল্লি সালতানাতকে সুদৃঢ়ীকরণ করেছিলেন। শুরুতেই আমরা দেখব রাজতন্ত্র ও সুলতানের মর্যাদা বৃদ্ধিতে সুলতান গিয়াসউদ্দিন বলবন কি কি পদক্ষেপ গ্রহণ করেছিলেন। যেহেতু তিনি নিজে তার প্রাথমিক জীবনে কৃতদাস ছিলেন, অতএব নিজের বংশীয় গৌরব জনসাধারণের মাঝে প্রচার করার জন্য তিনি নিজেকে পৌরাণিক বীর আফরাসিয়াবের বংশধর হিসেবে দাবি করেন। পরবর্তীতে তিনি নিজেকে ঈশ্বরের প্রতিনিধি হিসেবে দাবি করেন এবং জনসাধারণের কাছে সাম্রাজ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠার অঙ্গীকার করেন। এছাড়াও তিনি পারস্য রীতির অনুকরণে রাজদরবারে সিজদা এবং পায়বুস অর্থাৎ পদচুম্বন রীতির প্রথা প্রবর্তন করেন। এ সময় তিনি রাজদরবারে হাসি, ঠাট্টা, মদ্যপান এবং নৃত্যগীত নিষিদ্ধ করেন। তিনি সর্বদাই রাজকীয় পোশাকে সজ্জিত থাকতেন যেন জনসাধারণ সুলতানকে নিজেদের চেয়ে অনেক উঁচু পর্যায়ে ভাবে। রাজ্য শাসনকালে তিনি কখনোই নিচু বংশীয় কোনো প্রজাসাধারণের কাছ থেকে কোনো উপহার কখনোই গ্রহণ করতেন না। দ্বিতীয়ত আমরা জানব সুলতান গিয়াসউদ্দিন বলবনের
সামরিক বাহিনীর পুনর্গঠন সম্পর্কে। দিল্লি সালতানাতের উত্তরাধিকারী হিসেবে তিনি উত্তরাধিকার সূত্রেই বিশাল এক সেনাবাহিনীর অধিকারী হয়েছিলেন। পরবর্তীতে তিনি তার সেই উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত পুরাতন সামরিক বাহিনীর সম্পূর্ণরূপে পুনর্গঠন করেন। এ সময় তিনি অশ্বারোহী ও পদাতিক সৈন্যের সমর কুশলতা বৃদ্ধি করেন এবং পুনর্গঠিত বাহিনীকে সুদক্ষ সেনাপতিদের অধীনে নিযুক্ত করেন। সুলতান গিয়াসউদ্দিন বলবনের রাজত্বকালে অন্যতম একটি প্রধান সমস্যা ছিল 40 চক্রের দমন করা। তার পূর্ববর্তী সুলতান অর্থাৎ মামলুক সালতানাতের প্রকৃত প্রতিষ্ঠাতা সুলতান শামসুদ্দিন ইলতুৎমিশ প্রশাসনিক কাজে সহায়তা পাওয়ার জন্য তুর্কি অভিজাতদের নিয়ে একটি দল গঠন করেন, যা ইতিহাসে বন্দেগানি চেহেলগান বা 40 চক্র নামে পরিচিত। প্রাথমিক জীবনে সুলতান গিয়াসউদ্দিন বলবন নিজেও এই 40 চক্রের অন্যতম একজন সদস্য ছিলেন, যার দরুন তিনি অনুধাবন করতে পেরেছিলেন যে 40 চক্র তার প্রশাসনিক কাজে হস্তক্ষেপ করতে পারে। অতএব এই 40 চক্রকে দমন করা তার জন্য একটি অন্যতম চ্যালেঞ্জের বিষয় হয়ে দাঁড়ায়। ধীরে ধীরে এই 40 চক্রের ক্ষমতা যখন বৃদ্ধি পায় এবং তারা সুলতান গিয়াসউদ্দিন বলবনের প্রশাসনিক কাজে হস্তক্ষেপ করা শুরু করে, তখন তিনি তাদের কঠোরভাবে দমনের সিদ্ধান্ত গ্রহণ করেন এবং এই লক্ষ্যে তিনি 40 চক্রের সদস্যদের জায়গা, অর্থ, সম্পত্তি এবং জায়গা ধীরে ধীরে তিনি রাজ্যের নামে ক্রোক করে নেন এবং ধীরে ধীরে এভাবেই 40 চক্রকে তিনি দমন করতে সমর্থ হন। সুলতান গিয়াসউদ্দিন বলবনের অন্যতম একটি প্রধান সমস্যা ছিল মঙ্গল আক্রমণ প্রতিহতকরণ। সে সময় দিল্লির পার্শ্ববর্তী সীমান্ত দিয়ে দুর্ধর্ষ মঙ্গলরা প্রায়শই ভারতবর্ষে আক্রমণ করত এবং তাদের আক্রমণের তীব্রতা এত বেশি ছিল যে বিশাল সেনাবাহিনী নিয়েও তাদের সহসাই বাধা প্রদান করা যেত না। অতএব সুলতান গিয়াসউদ্দিন বলবন এ লক্ষ্যে বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেন, যা মঙ্গলদের আক্রমণ ঠেকিয়ে দিতে সমর্থ হয়। তার গৃহীত সিদ্ধান্ত সমূহ নিম্নরূপ আমরা দেখব। সেনাবাহিনীকে তিনি উত্তম অস্ত্রশস্ত্র দ্বারা সজ্জিত করে সীমান্ত অঞ্চলে মোতায়েন করেন, যেন মঙ্গলরা সহসাই সীমান্ত দিয়ে প্রবেশ করতে না পারে। দ্বিতীয়ত, তিনি তার রাজ্যের প্রতিরক্ষা ব্যবস্থাকে জোরদার করার জন্য তিনি বেশ কিছু নতুন দুর্গ নির্মাণ করেন এবং আগে যে রাজ্যে পুরাতন দুর্গসমূহ ছিল সেগুলোকে তিনি সংস্কার সাধনের মাধ্যমে তার প্রতিরক্ষা ব্যবস্থাকে জোরদার করেন। মঙ্গলদের গতিবিধির উপরে নজর রাখার জন্য তিনি সীমান্ত অঞ্চলে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করেন, যেন মঙ্গলরা আক্রমণ করার আগেই তিনি গোয়েন্দা মারফত খবর পেয়ে যান দ্রুত। এ সময় তিনি রাজ্য বিস্তার নীতি পরিত্যাগ করে সর্বদা রাজধানীতেই অবস্থান করেন, যেন মঙ্গলদের আক্রমণে তড়িৎ গতিতে তিনি সিদ্ধান্ত প্রদান করতে পারেন। তার 2 জন পুত্র, জ্যেষ্ঠ পুত্র মুহাম্মদ এবং কনিষ্ঠ পুত্র বুগরা খানকে তিনি সীমান্ত অঞ্চলে সসৈন্য মোতায়েন করেন, যেন তারা যথাসময়ে মঙ্গলদের বাধা প্রদান করতে পারে। শাসন নীতিতে তার গৃহীত সর্বাপেক্ষা বলিষ্ঠ সিদ্ধান্তটি ছিল রক্তপাত ও কঠোর নীতি। সে সময়ে যেহেতু তার বয়স হয়ে গিয়েছিল, দিল্লি সালতানাতকে কঠোরভাবে শাসন করার জন্য এবং রাজ্যে সুশৃঙ্খলতা বজায় রাখার জন্য তিনি যে নীতিটি গ্রহণ করেন, এই নীতিটি মূলত ব্লাড অ্যান্ড আয়রন পলিসি অর্থাৎ রক্তপাত ও কঠোর নীতি নামে পরিচিত। মূলত সাম্রাজ্যের শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠাতে এই নীতি গৃহীত হলেও এর দ্বারা রাজ্যে বেশ কিছু আমাত্যবর্গ এবং জনসাধারণের প্রাণহানি ঘটেছিল। তবে প্রশাসনের সার্বিক কল্যাণার্থে প্রজাবর্গ এই শাসন ব্যবস্থা সাদরে গ্রহণ করে। আজকের পাঠ শেষে আমরা 2টো বাড়ির কাজ করব। 1 নম্বর, দিল্লি সালতানাত সুদৃঢ়ীকরণে
সুলতান গিয়াসউদ্দিন বলবনের কৃতিত্ব বর্ণনা করবে তোমরা এবং মঙ্গল আক্রমণ প্রতিহতকরণে সুলতান গিয়াসউদ্দিন বলবনের গৃহীত পদক্ষেপ সমূহ বিশ্লেষণ করবে। এক্ষেত্রে তোমরা যে গ্রন্থটির সহায়তা নিতে পারো, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি দ্বিতীয় পত্র, রাফিউল আজম, মাদার্স পাবলিকেশনস। আমাদের আজকের এই ভিডিওটি ধারণ করেছে আমাদের খুদে ভিডিওগ্রাফার ত্রিজয় বণিক। পরিশেষে বলবো, বৈশ্বিক এই অবস্থার প্রেক্ষিতে তোমরা ঘরেই থাকো, পরিবারের সকলকে সতর্ক করো, নিজে সুস্থ থাকো, অন্যদের সুস্থ রাখো। ধন্যবাদ।